শুনতে কি চাবে? তোমায় স্বাগত। আজকের গল্প মশা, লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গল্প পাঠে রয়েছি আমি, সঞ্জীব। রক্ত খেয়ে মশাটা টুপটুপে হয়ে আছে। ধামা পেটটা নিয়ে মশারির দেওয়ালে বসে আছে ওই। এই বেলা টিপে দিলে ফাঁক করে খানিক কাঁচা রক্ত ছিটকে গলে যাবে শালা। নফরচন্দ্র জীবনে মশা মেরেছে অনেক, আর মানুষ মেরেছে একটা। মানুষটার কথা এখন আর মনে পড়ে না, অল্প বয়স ছিল তখন, সময়ের তফাতে ভুল পড়ে গেছে। তবে মশাদের কথা যদি কেউ শুনতে চায়, তবে ঢের কথা শোনাতে পারে নফরচন্দ্র। একটা জীবন মশা মেরেই তো গেল। তার বউ চারু পর্যন্ত মরবার আগে তার কোনো গুণের কথা না বলুক, এটা জোর গলায় বলে গেছে, পারো বাপু তুমি মশা মারতে। আর তা পারে নফরচন্দ্র। যত মশা তত মারার আনন্দ। লোমের মতন সরু হাত পাওয়ালা মশাটা কি পরিমাণ রক্ত টেনেছে দেখো। পেটটা একটা ধানের মতন বড় দেখাচ্ছে। ওই হাতে পায়ে আর ফিনফিনে পাখনায় এত বড় পেটটা নিয়ে ওড়াউড়ি করবে কেমন করে? বড় তাজ্জব লাগে নফরচন্দ্রের। শালারা নিজেদের শরীরের চেয়ে ঢের বেশি ওজনে রক্ত খায়। আখেরের খাওয়া। দুহাতের পাতা দুদিকে চড়ের মতন তুলে নফরচন্দ্র আস্তে করে মশাটার দিকে এগোয়। ভরা পেটে মশার চালাকি খাটে না। টলতে টলতে একটু আধটু নড়াচড়ে ঠিকই, কিন্তু বেশি দূরের দৌড় নয়, নফর জানে। ঘরের আলোটা কিছু কমজোরি, নাকি বয়সে চোখের দৃষ্টিতেই ভাটা পড়েছে। কিছু একটা হবে। চোখের সামনে বিন্দু বিন্দু কিসব ভেসে বেড়ায় আজকাল নোংরার মতো। সেই বিন্দুগুলোকেও প্রথম প্রথম মশা বলে ভুল করত সে। দু হাতে ফটাস করে তালি বাজালো, কিন্তু রক্ত ছিটকালো না। মশাটা সটকেছে। নফরচন্দ্র নিজের হাতের দিকে চায়। আঙুলের জোরে জোরে গিট পড়ার মতন ভাব। বুড়ো চামড়ায় কুঁচি পড়েছে। বিনা কারণে আঙুলগুলো তেড়া বেঁকা হয়ে যাচ্ছে ইদানিং। এসবই কি হওয়ার কথা ছিল? বিছানায় হাঁটু গেড়ে বসে নফর ময়লা মশারির চারদিক তাকিয়ে রক্তচোষাটাকে খোঁজে। আছে খুব কাছে পিঠেই। বেশি ওড়াউড়ি করার মতন ক্ষমতা নেই, এক্ষুনি বসবে কোথাও। কিন্তু চটটা ফসকালো, সেটাই ভাবনার কথা। এতকাল মশা মারতে কদাচিৎ ফসকেছে নফর। বাড়ি নিঝুম হয়ে গেছে খানিক আগে। নফর টের পেয়েছে তার ছেলে গণেশ আজ খেয়ে উঠে আঁচাতে অনেক সময় নিল। একবার যেন বউয়ের কাছে খড়কেও চেয়েছিল, কিন্তু খড়কে দিয়ে দাঁত পরিষ্কার করার মতন খাওয়া দাওয়া তো ছিল না আজ। নফরকে সন্ধ্যের মুখে গণেশের বউ মূলো দিয়ে রান্না মটরের ডাল, বাসি বাঁধাকপির ঘন্ট আর ট্যাংরার চচ্চড়ি খাইয়ে দিয়েছে। সে খাওয়ায় খড়কে লাগে না। নফরের আজকাল সন্দেহ হয় তাকে ফাঁকি দিয়ে গণেশ আর গণেশের বউ গোপনে দু চারটে বাড়তি পথ খায়। নফরচন্দ্র খেয়ে আসার পর বেশ খানিক বাদে একটা মাংস রান্নার বাস খুব মাত করেছিল পাড়া। নফর ভেবেছিল রায়দের বাড়ি রান্না হচ্ছে। তা নয় তবে। গণেশের বউ চন্দ্রিমা বেশ মোটাসোটা আহ্লাদি চেহারার মেয়ে। রকম সকম খানিকটা পোষা বেড়ালের মতন। দাঁত নখ লুকিয়ে রেখে চোখ বুজে ন্যাকা ন্যাকা ভাব করে বটে, তবে দরকারের সময় কোনো অস্ত্র বের করে আনে। তা মোটা গিন্নি খায় ভালো, সারাদিনই খাচ্ছে। কচর মচর খানিক চানাচুরচি বলো, টাউ টাউ করে বাটি ভর তেঁতুল পান্তা মারল, দুধের শটটা আঙুলে আলতো করে তুলে মুখে ফেলে দিল, এক কোষ আচার চাটলো হয়তো। তার উপর হোটেল রেস্টুরেন্টে গিয়ে গণেশের ট্যাগ ফাঁক করা তো আছেই। আজকাল নফরকে ফাঁকি দিয়ে বাড়তি পথ খাওয়াও শুরু হয়েছে।
নফরচন্দ্র মশাটা আর খুঁজে পেল না। ভরা ভর্তি পেট নিয়ে শালা যাবে আর কোথায়? কিন্তু নফরের তেমন ইচ্ছেও করল না বেশি খুঁজতে। সেই কোন সন্ধেবেলা 4টি লেই ভাত খেয়েছিল, এখন খিদের চোটে পেটের মধ্যে হাঁড়ি কলসি ভাঙছে। রায়বাড়ির মুরগি রাত বিরেতে বেলা ভুল করে ডেকে ওঠে, আজও ডাকছে ওই। নফরচন্দ্রের ঘুম আসে না। ঘুম এলেই আজকাল একটা ফালতু লোক এসে বড় ঝামেলা করে। সেই কবে কোন ছোকরা বয়সে রাগের মাথায় কি করে ফেলেছিল তারই জেট টানতে মেলা ঝামেলা বাঁধা এসে লোকটা। নফরের তেমন দোষ ছিল না। তখন দেশের গাঁ কালীগঞ্জে থাকত। অকালের বছর, চারদিকে চোর ছেঁচড়ার বড় উৎপাত। লক্ষ্মী ঠাকুরনের মতন এক মা ছিল নফরের। রোগা ভোগা খিদে পাওয়া মানুষ দোরগোড়ায় এলে প্রায় সময়ই পাত পেরে খাওয়াতো। এক দুপুরে তেমনই পেট টান করে খেয়ে একটা মাঝবয়সী লোক যাওয়ার সময় একটা কাঁসার বাটি আর 2টো ধুতি মেরে চলে গেল। ঘটনার হপ্তাখানেক বাদে কালীগঞ্জের খাল ধরে নৌকা বেয়ে নফর যখন মাছ ধরতে বড় গাঙের দিকে যাচ্ছিল, তখনই শ্মশানের ঘাটে লোকটাকে বসে থাকতে দেখে, পাশে পুঁটুলি। চোরটাকে দেখে নফর বেদিশা হয়ে নৌকা ভিড়িয়ে লগির একখানা ঘা লাগিয়েছিল জোর। লোকটা হাত তুলল না, চেঁচালো না, ঘা খেয়ে যেন বড় ঘুম পেয়েছে এমন ভাব করে শুয়ে পড়ল। কেউ সাক্ষী ছিল না। নফর নৌকায় কেটে পড়ল তৎক্ষণাৎ। পরদিন হাটে বাজারে কিছু কথাবার্তা শুনল লোকের মুখে। শ্মশানের ঘাটে একটা লোক মরে পড়ে আছে। তা কে আর একটা মরা নিয়ে মাথা ঘামায়? তখন কত মরছে চারদিকে। ভেবে দেখলে খুনের জন্য তো মারতে যায়নি নফর, চোরের সাজা দিতে গিয়েছিল। কত মাথা ফাটাফাটি করেও তো লোক বেঁচে থাকে। কিন্তু সেই কমজোরি লোকটার যে ফুলের গায়ে মূর্ছা যাওয়ার অবস্থা, তা কে জানত? নফরের মন মেজাজ কয়েকদিন বিগড়ে রইল ঠিকই, কিন্তু নিজেকে তেমন দোষ দিতে পারল না। বহুকাল হয়ে গেছে, 40-45 বছর আগেকার বৃত্তান্ত। লোকটাকে ভালো মনেও নেই তার। মাথাটা ন্যাড়া ছিল সেটা বেশ মনে পড়ে। গলায় একটা রুদ্রাক্ষের মালা ছিল মনে হয়। খালি গা ছিল, পরনে একটা হাকুস ময়লা কাপড়। একদম ফালতু লোক। দুনিয়াতে ওরকম 2-4টে লোক না থাকলে কেউ টেরও পাবে না, পায়ও নি। লোকটার জন্য থানা পুলিশ হয়নি, কান্নাকাটিও হয়নি। কিন্তু মুশকিল হলো, এখন মাঝে মাঝে লোকটা এসে নফরচন্দ্রকে ঘুম থেকে তুলে বলে, ন্যাড়া মাথা বলেই বড্ড লেগেছিল হে। নফর বিরক্ত হয়ে বলে, তাহলে পাগড়ি পরে থাকলেই পারতে। লোকটা বলে, হ্যাঁ, তখন জামা জটে না তো পাগড়ি। তা তুমি লগি চালাবে জানলে পাগড়ি পরতাম। ন্যাড়া মাথাটায় বড্ড লেগেছিল হে। ন্যাড়া হয়েছিল কেন মরতে? সে আর এক কেচ্ছা। মজিলপুরে এক মুদির দোকান থেকে 1 থাবা বাতাসা চুরি করেছিলাম বলে তারা মাথা কামিয়ে দিলে। ঘোলের বড় দাম বলে ঘোল ঢালেনি, কিন্তু কোমরে দড়ি বেঁধে গায়ে ঘুরিয়েছিল। নফরচন্দ্র বলে, তাহলে তোমারই দোষ বলো। তাছাড়া আর কার? আমার মাথায় খুব ঝুপসি চুল ছিল তখন। মাথাটা একটা বোঝার মতন দেখাতো। তার ওপর লগির ঘা পড়লে বোধহয় তেমন লাগতো না। ন্যাড়া মাথা বলে লেগেছিল। না খেয়ে খেয়ে তখন শরীরটা তো মরেই আসছিল, ব্যথাটা সইল না। আমার তবে দোষ কি বলো? দোচ্ছাই, তোমার দোষ কে দিচ্ছে? এতকাল পরে সেসব তুচ্ছ কথা ঘাটাঘাটি করতে আসি বলে ভাবো নাকি? তুমি না মারলেও মরণ আমার লেখাই ছিল। আমি তা বুঝতে পেরে কাজ এগিয়ে রাখতে শ্মশানের ধারে গিয়ে বসে থাকতাম। আর তাহলে আমাকে দোষী করছো না তো? ঠিক করে বলো বাপু, ন্যায্য কথা। আরে না, তবে বলি বাবু,
তোমার কাছে আমার কিছু পাও না হয়, সেই যে মেরেছিলে তারও তো একটা দেনা আছে। দেনা বলে আঁতকে ওঠে নফর। বলে, এর মধ্যে আবার দেনা পাওনার কথা ওঠে কোত্থেকে? ওঠে, যখনই আমাকে মারলে তুমি, তখনই তোমার সঙ্গে আমার একটা সম্পর্ক হলো তো। সে আবার কিরকম? লোকটি মিটিমিটি হেসে বলে, হয় সে এমন সম্পর্ক যে এক জন্মে আর কাটান ছাড়ান নেই। সেই সম্পর্কের জেরেই তোমার কাছে আমার কিছু পাওনা হয়। পাওনা হলেই বা দিই কোত্থেকে? সংসারের অবস্থা তো দেখছো। ওই গণেশটা আমার একমাত্র অন্ধের নড়ি, কোথায় যেন যন্ত্র চালায়। আয় ভালোই, কিন্তু বুড়ো বাপকে দেয় কি? সব ওই মোটা গিন্নি শরীরের আহ্লাদে খরচ হচ্ছে। তার উপর মাগি আবার বাঁজা। একটা নাতকুড় হলেও আমার একটা সুখ ছিল, সেও হলো না। সংসারের সব আদর মোটা গিন্নি নিজের দিকে টেনে নিচ্ছে। লোকটা বলে, সে আমি শুনবো কেন বলো? আমার পাওনা আমাকে মিটিয়ে দেবে, তবে অন্য কথা। বলে লোকটা চলে যায়। জেগে গিয়ে নফরচন্দ্র মশার শুনতে পেয়ে উঠে বসে। কোথা দিয়ে যে মশারির মধ্যে ঢোকে শালারা! মশা মারবার জন্য বাতি জ্বালতে গিয়ে নফরের ভুল ভাঙে। ও হরি, এ যে বেহান হয়ে গেল, কাক ডাকতে লেগেছে। ছেলের সঙ্গে এই ভোর রাতেই একবার চোখের দেখা হয়। গণেশ বারান্দায় ঘুরে ঘুরে দাঁতন করে এই সময়টায়। চোখাচোখি হলেও কোনো কথা হয় না। কথার আছেটা কি? গণেশ তার সব কথা বরাবর মাকে বলে এসেছে, এখন বউকে বলে বোধ হয়। বাপের সঙ্গে কোনোদিনই তেমন বাক্যালাপ করে না। আজও ভোর রাতে বারান্দায় দেখা হলো। কলঘর থেকে ঘুরে এসে নফর বলল, আমার মশারিটা বড্ড ছিঁড়ে গেছে, একটা কিনে দিবি? দেবখন, এই মাসটা জোড়াতাড়া দিয়ে চালিয়ে নাও। গণেশ ছেলে খারাপ না, বউটা খচ্চর। নাকি বউটাও খারাপ না, সে নিজেই খচ্চর? কোনটা যে কি তা বলা মুশকিল। গণেশের মা চারু বরাবর বলে এসেছে, নফরচন্দ্রের মতন এমন শয়তান নাকি দুটো হয় না। কথাটা উড়িয়ে দেওয়ার মতন নয়, ভেবে দেখবার মতন কথা। আহ্লাদি বউ যখন উঠে হালুইয়ের কড়াই বসিয়েছে, তখন গণেশের স্নান সারা। ভাজা সুজিতে জল পড়ল ছ্যাকাত করে। রায়বাড়ির মুরগি ডাকছে। চড়াই পাখির ডানার শব্দ কানের পাশ দিয়ে সরাত করে চলে যায়। গণেশ রামপ্রসাদী গাইতে গাইতে খেতে চাইল। মোটা গিন্নি বলল, দিচ্ছি। নফরকেও দেবে, তবে সে একটুখানি। বাসি রুটি গণেশ ছখানা খায়। মোটা গিন্নি কখানা তা নফর জানে না, তবে তার ভাগ্যে দুখানা। চাইলে বলে, আর তো নেই, ডাক্তারেরও নাকি বারণ আছে। কিন্তু নফর তার শরীরের গতি কিছু বোঝে না, বেশ আছে। তবে কাল রাতে একটা পেট মোটা মশা তার হাত ফসকে পালিয়েছে, সেটা ভাববার কথা। বউ মোড়ে বড় জ্বালাতন হয়েছে। চারু মুখ করতো বটে, কিন্তু সে কাছে থাকতে নফরের হাতে মশা ফসকাত না। আর ন্যাড়া মাথার সেই পাওনাদারটাও কাছে ঘেঁষেনি কোনো দিন। সূর্যটা তার ন্যাড়া মাথা নিয়ে ভুস করে উঠল। ওই গণেশ বেরিয়ে গেলে মোটাগিন্নি আবার গিয়ে বিছানা নেবে। ঝি আসে অনেক বেলায়, বড় ফাঁকা লাগে নফরের। গণেশের যদি একটা ছানা হতো। মশারি চালি করে বিছানা গুটিয়ে বসে থাকে নফর। দুটো রুটি গরম হালুয়ার সঙ্গে পেটের মধ্যে বেড়াতে গেছে। গণেশ কাজে বেরোলো। মোটাগিন্নি একটা মস্ত হাই তুলে বিছানা নিল পাশের ঘরে। পূবের জানালা দিয়ে একটা বেঁটে দেয়াল দেখা যায়। দেওয়ালের ওপর তার কাটার 3টে লাইন। তার ফাঁকে একটা ন্যাড়া মাথার মতন সূর্যি ঠাকুর। পাখি ডাকে। চারু খুব জপ করতো এক সময়। জপের মালা রেলগাড়ির চাকার মতন বনবন করে ঘুরে যেত। সংসারের কাজকর্ম শুরু করবার আগে বরাদ্দ জপ এগিয়ে রাখত যতটা পারে।
নফরের সেসবও নেই। খামোকা বসে অং বং জপের চেয়ে অন্য কথা ভাবলে কাজ হয়। একসময় চাষবাস করত, পরের দিকে একটা দোকানে আধা আধি বখড়ায় ব্যবসা করত। সে খোড়া ব্যবসাতে রোজ 2-5 টাকা আয় হতো। অধৈর্য হয়ে একদিন দোকানের কিছু মাল সরিয়ে কেটে পড়ল। আবার হয়তো অন্য কারবারে হাত দিলে একদিন। জীবনটা ফেরেববাজিতে গেছে। গণেশ কম বয়সে যেই চাকরিতে ঢুকল, অমনি নফরচন্দ্র হাত ধুয়ে ঘরে থিতু হলো। আর কাজ কারবারে যায়নি। গেলে আজ 2 পয়সা নাড়াচাড়া করতে পারত। তার বদলে নফরের অন্য সব ব্যাপারে মাথা খুলতে লাগলো বেশি। চমৎকার মশা মারত, বাগান করত, কয়লা ভাঙত, পান সাজত। বসে থাকলে কত বাতিক হয় মানুষের। মোটা গিন্নি ঘুমোলে নফর চুপি চুপি উঠে রান্নাঘরে আসে। ঝি এখনো আসেনি। গত রাতে নেটো কাটা পড়ে আছে। উকি চুকি দিয়ে নফর দেখে মাংসের হাড়টার পড়ে আছে ডাই হয়ে। দুজনে কম গেলেনি। হাড়গোড়ের পরিমাণ দেখলে তাজ্জব মানতে হয়। একটা লুচির টুকরোও দেখা যাচ্ছে। তবে কাল রাতে লুচিও ভেজেছিল। শ্বাস ফেলে নফর ঘরে আসে। ঘর পেরিয়ে একদম সদরের বাইরে গিয়ে দাঁড়ায়। উদম, পৃথিবী চারদিকে ছড়ানো। একবার ইচ্ছে হয় যায় চলে, যেদিকে 2 চোখ যায়। লুচি মাংসের ব্যাপারটা আজ বড় দাগা দিয়েছে তাকে। কিছু দূর খামোকা ঘোরাঘুরি করে ফিরে আসে নফর। বিবাগী হয়ে যেতে এ বয়সে বড় ভয় করে। কাল রাতে একটা মশা ফসকে গেল। ন্যাড়া মাথার লোকটা রোজ আসছে আজকাল। ঘরে ফিরে এসে নফর মোটাগিন্নির বকুনি খেল এক চোট। আল্লাদি বউ বলল, কি আক্কেল আপনার বলুন তো? সদর দরজা হাট খোলা রেখে বেড়াতে বেরিয়েছেন। কে নাকে ঢুকে যেসব ফর্সা করে নিয়ে যেত, এক ডাই কাঁসার বাসন পড়ে আছে, আরও কত দামি জিনিস। এই তো সেদিন চুরি গেল 1 কাড়ি। বড় দুঃখ হলো নফরের। সে নিরুদ্দেশ হয়ে গেলেই বুঝি ভালো ছিল। চারু মরে যাওয়ার পরপরই নফর একটা বিয়ের প্রস্তাব পেয়েছিল। খড়কাটা কলের মালিক হরেকৃষ্ণ পালের একটা হাবাগোবা বোন আছে। তার বয়স অনেক। হাঁ করে চেয়ে থাকে, মুখ থেকে অবিরাল নাল ঝরে। ওরিয়েন্ট সেলুনের নরহরি নফরের চুল ছাড়তে ছাড়তে একদিন বলেছিল, নফরবাবু, 100-5 টাকা জোগাড় করতে পারেন তো বিয়েটা লাগিয়ে দিতে পারি। হাবাগোবা যাই হোক, একটা বউ তো হতো। টাকাটাই বকেরা বাঁধালে। তাও চেষ্টা করেছিল। ঘরের কিছু জিনিসপত্র হাত শিল্প করে বাজারে বিক্রি করে কিছু পয়সা পেল। মোটাগিন্নি সোনার জিনিস কিছু হাতাতে পারলে হতো, কিন্তু সে আর হয়নি। ঘরের জিনিস কিছু খোয়া যাওয়াতে চন্দ্রিমা এমন হই হুল্লোড় বাঁধালে যে নফর আর কিছু সরাতে সাহস করল না। তার উপর কানাঘুষোয় তার বিয়ের ব্যাপারটাও গণেশের কানে এসে পৌঁছেছিল। কি লজ্জা! আজকাল পাড়ার ছেলেরা তাকে রাস্তায় দেখলে উলু দেয়। তবে সেই চুরি করে বিক্রির কিছু টাকা এখনো নফরের তোষকের তলায় লুকোনো আছে। সব শুদ্ধ গোটা 30। মাঝে মাঝে লুকিয়ে টাকাগুলো ছুঁয়ে আরাম পায় নফর। পৃথিবীতে মানুষ আপন না টাকা আপন, তা এখনো সে স্থির করতে পারে না। আজও সন্ধে পার করেই মোটাগিন্নি তাকে বসিয়ে দিল। এটা আদর নয়, এ হচ্ছে সাবধান হওয়া। নফর খেয়ে বিছানা নিলেই ভালো মন্দ রাঁধবে, খাবে দুজনে। নফর কিছু বলল না। সেই ভাত আজ আর মুখে তেমন রুচল না। প্রাণটা লুচি লুচি করে, মাংস মাংস করে। তবু ভাতের দলা কোত কোত করে চালান দিয়ে ঘরে এসে জাগদে বসে নফর। আজ জেগে থেকে কাণ্ডটা দেখবে। দেখল পাড়া মাত করে আজ সর্ষে ইলিশ রান্না হচ্ছে। গণেশ একটা চ্যাঙারি হাতে ঘরে ফিরল আজ। পেটের ভিতরটায় খিদের শ্যাতলান দিয়ে মুখে জল এসে গেল নফরের। একটু রাত করে ওরা বসেছে। ভারী হাসি ঠাট্টা হচ্ছে দুজনে। নফরের মশারির মধ্যে পনপন করে মশা ঢুকছে। ওরা শুতে চলে গেল। নফর শুয়ে জেগে রইল একা। মশা কামড়াচ্ছে। কামড়াক। ন্যাড়া মাথার লোকটাও মশারির মধ্যে সেধিয়ে এসে বলে,
এলাম বুঝলে, দেনা পাওনার কথাটা মিটিয়ে নি। তোষকের যে ধারে টাকাটা আছে সে ধারাটা একটু চেপে শুয়ে নফর বলে, রোজ তোমার এক কথা। বড় অনাদর করেছিলে যে, মেরে ফেললে। সে অত ধরলে হয় না। ধরছে কে? ধরলে তোমার ফাঁসি হয়। তবে বলছে কি, যে জায়গায় মেরেছিলে সে জায়গায় একটু হাত বুলিয়ে দাও, এখনো জায়গাটা ব্যথা করে বড়। সত্যি? মাইরি, সে শরীরের ব্যথা নয়, অনাদরের ব্যথা। দেবে নাকি একটু হাত বুলিয়ে? নফরের চোখে জল আসে, উঠে বসে বলে, দেখি। মাথাটা এগিয়ে লোকটা দেখিয়ে দেয়। এইখানে। দেখেছি, ফুলে আছে, বড্ড লেগেছিল না? তা লেগেছিল, তবে তোমার আর দোষ কি? দাঁড়াও, হাত বুলিয়ে দিই। বলে নফর হাত বোলাতে থাকে ফোলা জায়গাটায়। না, এভাবে মারা ঠিক হয়নি। ব্যথাটা সেরে যাচ্ছে, লোকটা বলে। নফর তার কানে কানে বলল, লুকোনো 30 টাকা আছে আমার। কাল চলো দুজনে দোকানে বসে খুব লুচি মাংস খাই। খাবে? খুব খাবো, লোকটা বলে। শুনে নফরচন্দ্র অনেক দিন বাদে পাশ ফিরে আজ নিশ্চিন্তে ঘুমল। গল্প কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, প্রিয় মানুষের সাথে শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। ভালো থেকো।